আসসালামু আলাইকুম। ভিডিও ক্যাপশন দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের টপিক কি, মূল আলোচ্য বিষয় হচ্ছে সাজেশন। তো সাজেশনটা হচ্ছে এমবিএ বাংলা ভার্সন স্টুডেন্টদের সাজেশন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্ডারে এমবিএ একটা বাংলা ভার্সনের কোর্স। এই তাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি, একদম সন্নিকটে। তাদের সাজেশনের বিষয়ে একটু আলোচনা করতে চাই। তারা কিভাবে পরীক্ষা দিবে এ বিষয়ে একটু নির্দেশনা আরকি স্টুডেন্টদের সঙ্গে। তো বাংলা ভার্সনের স্টুডেন্ট যারা প্রত্যেকেই আ আমার জানা মতে এখানে সবাই অ্যাডাল্ট। সবাই হচ্ছে কোনো ম্যাক্সিমাম হচ্ছে সবাই প্রফেশনে বা আ মেয়েরা হাউসওয়াইফ বা কোনো সার্ভিসের সঙ্গে জড়িত। সবাই হচ্ছে কিছু না কিছু করে। যার জন্য এই স্টুডেন্টের আসলে স্টাডি করাটা খুব জটিল একটা ব্যাপার, কঠিন একটা ব্যাপার। তো তারা চায় যে আসলে এই স্টাডি কখন করব, সংসার কখন করব, সার্ভিস কখন করব, আবার পড়ালেখা কখন করে পরীক্ষা কখন দিব। হ্যাঁ, সবার জন্য আসলে একটা প্যারা, একটা কঠিন উম আ স পরীক্ষার সম্মুখীন এটা। এটা এমবিএ পরীক্ষা না, কঠিন একটা পরীক্ষা আরকি সবার জন্যই। যাই হোক, তো আমরা আজকে একটু আলোচনা করব যে কিভাবে আমরা সহজে এখান থেকে উইন হয়ে পাস করে বেরিয়ে আসতে পারবো। হ্যাঁ? তো তার জন্য এই আলোচনাটা। সবাই আমরা অনেক ভালো বুঝি। তো এখানে ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি বেশি কিছু বলব না, একেবারে টু দ্যা পয়েন্ট এ একদম টপিকস এ চলে যাই। তো এমবিএ বাংলা ভার্সনে একেবারে নিউ কামার যারা, তারা হচ্ছে যেমন আছে ৮ম ব্যাচ, হ্যাঁ? বা অন্যান্য ব্যাচ যারা আছেন এর আগে পরীক্ষা দেননি। আবার অনেকে আছে পরীক্ষা দিচ্ছেন এবার। তাই না? অনেক অনেক গ্রুপেরই পরীক্ষা হবে। তো পরীক্ষা কাদের হচ্ছে আমরা একটু দেখি। এটা না দেখালেই ভালো হতো। সময় নষ্ট হবে অবশ্য। বেশি সময়ে প্রশ্ন। না, ঠিক হচ্ছে না। প্রশ্ন না, পরীক্ষা। এই যে পরীক্ষা। পরীক্ষা যাদের আছে তারা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ৮ম ব্যাচের একদম ১ম পরীক্ষা আছে ১১ তারিখে। তো এর পিছনে বা এর পরে যারা পরীক্ষা হবে তারাও এই বিষয়টা দেখতে পারবে। দেখলে কাজে লাগতে পারে। ৭ম ব্যাচের আছে ঐদিন ১১ তারিখে। তো আমরা চলে যাই পরীক্ষায়। তো এখানে পরীক্ষা যারা দিবেন, পূর্বে যারা দিয়েছেন তারা তো এর ক্রাইটেরিয়া, এর রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে সবকিছু জানেন। আর যারা একেবারে নিউ কামার তাদের জন্য আ আ এটা একটু বোধগম্য হবে। তো আপনারা পরীক্ষা কিভাবে দিবেন, কিভাবে প্রস্তুতি নিয়েছেন না আ জানি না। তবে সবার জন্য শুভকামনা যে আপনাদের পরীক্ষা ভালো হোক। এটা আমি আ আশা করি বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সবাই এখানে উত্তীর্ণ হোক। কেউ থেকে যাক সেটা চাই না। আমরা কেউই চাই না। কারোর জন্যই আমরা চাই না যে কেউ থেকে যাক। সবাই উত্তীর্ণ হোক এটাই আমরা চাই। তো আপনাদের পরীক্ষার যে প্রশ্নটা থাকবে, দেখেন পরীক্ষার প্রশ্নটা এরকম থাকবে। এরকম আপনার পরীক্ষা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যার যে কোর্স সেইভাবে লেখা থাকবে। খ সেট এটা নট এ ম্যাটার। এটা ম্যাটার করে না। জাস্ট এটা থাকবেই আরকি। তো এই সময় থাকবে আপনার ৩ ঘন্টা। পূর্ণমান হচ্ছে ৮০। ৮০ কেন, এখানে একটা প্রশ্ন আছে। তো এই টোটাল পরীক্ষাটা ৩ ঘন্টার আপনার ৮০ মার্কের। হ্যাঁ? এই ৮০ মার্কের পরীক্ষায় আপনাকে পেতে হবে কত? এটা একটা প্রশ্ন। অনেকেই প্রশ্ন করে এটা। তো এই ৮০ মার্ক, টোটাল মার্ক হচ্ছে ১০০। আর ২০ মার্ক আর ২০ মার্ক কোথায় গেল? আর ২০ মার্ক হচ্ছে আপনাকে অ্যাসাইনমেন্ট। আপনারা যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, এই ২০ মার্ক হচ্ছে অ্যাসাইনমেন্টে। তো এই ২০ মার্কের ভিতরে আপনি আ অ্যাসাইনমেন্ট দিয়েছেন, সেখানে হচ্ছে আপনাকে স্যাররা অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে আপনাকে যতটুকু দিবে। তবে ১০ এর কম তো আর দিচ্ছে না। তাই না? ১০ এর উপরে আপনাকে অবশ্যই দেবে। ১৮ পর্যন্ত দেয় আমি দেখেছি। হ্যাঁ? অনেক জায়গায় ২০ ও দিয়ে দিতে পারে। ২০ এ ২০। তো ১৫ আপনাকে ধরে নিতে হবে যে আপনি ১৫ পেয়েছেন। এটা আপনি ধরতে পারেন। তো যদি আপনি ১৫ পেয়ে থাকেন ওখানে, তাহলে পাস কিন্তু ৪০ এ। ৪০ এ 40 তে পাস। তো যদি আপনি ১৫ ওখানে পেয়ে থাকেন তাহলে আপনার আর লাগবে কত? দেখেন, যদি ১৫ পেয়ে থাকেন তাহলে আর আপনাকে ২৫ লাগবে না? ২৫ আর ৫ ৩০, হ্যাঁ, আর ২৫ লাগবে। তো এই ৮০ মার্কের এই অ্যান্সার গুলো আপনি সব করে আপনি কি আর ২৫ মার্ক পাবেন না? বা ৩০ মার্ক ওখানে আপনি অ্যাসাইনমেন্টে ১০, নিঃসন্দেহে ১০ ধরে রাখেন যদি আপনি অ্যাসাইনমেন্ট জমা দেন। অ্যাসাইনমেন্ট অবশ্যই মাস্ট বি আপনাকে জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট জমা না দিলে কিন্তু আপনি এখানে ৮০ ও যদি পান তাহলেও কিন্তু আপনি পরীক্ষায় কৃতকার্য হবেন না। এই কথাটা প্রত্যেক স্টুডেন্ট ভালো করে শুনে নেন। আপনাকে অ্যাসাইনমেন্ট মাস্ট বি প্রোভাইড করতে হবে।
যদি আপনি অ্যাসাইনমেন্ট প্রোভাইড না করে থাকেন তাহলে আপনি এখানে ৮০ তে ৮০ ও যদি পান তাহলে আপনি অকৃতকার্য এই সাবজেক্টে। আপনি কিন্তু ফেল। ফেল না, আপনাকে রেজাল্ট ওখানে এ, বি আসবে। না, এ, বি মানে ইনকমপ্লিট আসবে, হ্যাঁ? কমপ্লিট না, আপনার এরকম একটা লেখা আসবে ওখানে। তো যাই হোক, তো আপনাকে অ্যাসাইনমেন্ট অবশ্যই দিতে হবে। অ্যাসাইনমেন্ট আপনি দিলেন, ওখানে আপনি ১০ পেলেন, আমি ধরে নিলাম। আর এখানে আপনি ৩০ আপনি পাবেন। কিভাবে পাবেন? ঘন্টা কিন্তু ৩ ঘন্টা। আপনাকে টাইম কাউন্ট করে নিতে হবে। আপনি ৩ ঘন্টায় প্রশ্ন লিখবেন। এখানে মোট প্রশ্ন থাকবে ৮ টা, আপনাকে ৫ টা প্রশ্ন লিখতে হবে ৮ টার ভিতরে। তার মানে আপনাকে ৩ টা প্রশ্ন ছেড়ে দিতে হবে আর ৫ টা প্রশ্ন আপনাকে লিখতে হবে। তো ৫ টা প্রশ্ন আপনি লিখবেন কিভাবে? দেখেন, এখানে আপনি এই যে ১ নাম্বারে ৩ টা প্রশ্ন আছে। আপনি যদি ১ লেখেন তাহলে আপনাকে ১ এর ক, খ, গ ৩ টাই লিখতে হবে। আপনি ১ এর ক লিখবেন, ২ এর খ লিখবেন, ৩ এর ঘ লিখবেন, এরকম হবে না। আপনি যদি ১ লেখেন তাহলে ১ এর ক, খ, গ ৩ টাই লিখতে হবে। আপনি ১ লিখলেন না, ওকে। ১ বাদ আপনি পাচ্ছেন না। ২ বাদ আপনি পাচ্ছেন না। আপনি ৩ নম্বর লিখবেন। আপনি ১, ২ বাদ দিয়ে দেন, কোনো প্রবলেম নেই। আপনি ৩ নম্বর লেখেন। ৩ নম্বরে ক, ক লিখবেন, খ লিখবেন, গ লিখবেন। তবে আপনাকে ধারাবাহিক রাখলে খুবই ভালো। যাতে স্যাররা আপনার উপরে ফেড আপ না হয়। হ্যাঁ? যদি আপনি আগে গ লিখলেন, তারপরে খ লিখলেন, তারপরে ক লিখলেন বা এভাবে জগাখিচুড়ির দরকার নেই। আপনি আগে যেটা পারবেন সেটা ক লিখবেন, খ লিখবেন, গ লিখবেন। ধারাবাহিক রাখুন। ৩ নম্বর প্রশ্নের উত্তর ক। ৩ নম্বর প্রশ্নের উত্তর খ, ৩ নম্বর প্রশ্নের উত্তর গ। এইভাবে লিখে আপনি ধারাবাহিকভাবে লিখলেন। আপনি ৩ লিখছেন, আপনি পরে ৪ পাচ্ছেন না। আপনি আর ওই ৮ নাম্বার যে পাচ্ছেন, কোনো অসুবিধা নেই। আপনি লেখেন ৮ লেখেন। ৮ এর নম্বর প্রশ্নের উত্তর ক, ৮ নম্বর প্রশ্নের উত্তর খ, ৮ নম্বর প্রশ্ন যেটা আপনি শুরু করবেন সেটাকে একেবারে ক থেকে গ পর্যন্ত শেষ করে দিবেন। তো এই আপনাকে ৫ টা প্রশ্ন লিখতে হবে। তো এই ৫ টা প্রশ্নই কিন্তু আপনাকে কয়টা প্রশ্ন হচ্ছে তাহলে? একেকটা প্রশ্নের আন্ডারে কিন্তু ৩ টা প্রশ্ন। দেখেন, একেকটা প্রশ্নের আন্ডারে ৩ টা প্রশ্ন। তাহলে ৩ ৫ ১৫ টা প্রশ্ন আপনাকে লিখতে হবে। এই ৩ ঘন্টায় কিন্তু এইটা লেখে শেষ করা সো কঠিন, সো টাফ। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে ঘড়ি রাখতে হবে সামনে। আপনি পরীক্ষার প্রশ্ন দিয়ে আপনি ভাগ করে নিবেন একদম ৩ ঘন্টাকে। ১৫ দিয়ে ভাগ করেন। ১ নম্বর প্রশ্নতে আপনি কত সময় নিবেন, এভাবে ভাগ করবেন। ঠিক আছে? তবে দেখেন, আপনি যদি ১ নম্বর প্রশ্ন লেখেন ব্যবস্থাপনা কে? ব্যবস্থাপক কে? এটা যদি লেখেন, এখানে শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন এভাবে সংক্ষিপ্ত ৩ টা ক্যাটেগরি করা আছে, ৩ টা ভাগ আছে। প্রশ্নের মান দেখেন ৩, ৫, ৮ প্রত্যেকটা একই ৩, ৫, ৮। এই ৩ নম্বর প্রশ্ন ওই এই ১ এর ক, ক প্রশ্নে কিন্তু মার্ক ৩, তারপরে ৫, তারপরে ৮। তো ৩ মার্কের প্রশ্নটা আপনি সর্বোচ্চ ২ পৃষ্ঠা লিখবেন। সর্বোচ্চ। আপনি যদি ১ পৃষ্ঠার ভিতরে শেষ করে দেন তাহলে খুবই ভালো। হ্যাঁ, সাজাই গুছিয়ে ১ পৃষ্ঠার ভিতরে শেষ করে দেন, খুব ভালো। আর সর্বোচ্চ ২ পৃষ্ঠা। আপনি ৩ পৃষ্ঠা যদি করেন তাহলে ভুল করবেন। আর যদি আপনি অনেক দ্রুত লেখেন তাহলে ঠিক আছে। হ্যাঁ? আপনার স্পিডের উপর ডিপেন্ড করবে। ৫ মার্কের প্রশ্ন যেটা, সেটা আপনি সর্বোচ্চ আমি আমার থিংকিং এ বলি, সেটা আপনি ৩ পৃষ্ঠা লেখেন। ৫ মার্কের প্রশ্নে ৩ পৃষ্ঠা লেখেন। আপনি যদি অনেক স্পিডে লেখেন তাহলে ৪ পৃষ্ঠা লিখতে পারেন। হ্যাঁ? তবে ৩ পৃষ্ঠা লিখলে আমি মনে করি সাফিসিয়েন্ট। ৮ ৮ মার্কের প্রশ্ন যেটা, সেটা আপনি ৫ পৃষ্ঠা লেখেন। ঠিক আছে? তাহলে ২ আর ৩ ৫ আর ৫ ১০। একটা প্রশ্নে কিন্তু আপনাকে ১০ টা পেজ হয়ে যাচ্ছে। চিন্তা করেন। এইভাবে আপনাকে ৫ টা প্রশ্ন লিখতে হবে। তাহলে এই একটা প্রশ্ন যদি ১০ টা পেজ হয় তাহলে পারবেন ৫০ পেজ। এই ৫০ পেজ আপনি ৩ ঘন্টায় কখনোই লিখতে পারবেন না। তো আপনি ১ নম্বর প্রশ্ন যদি ১ পাতায় শেষ করতে পারেন সুন্দর করে সাজিয়ে, স্যার কিন্তু আপনাকে ৩ এর ভিতরে ২ দিবেই। ঠিক আছে? আপনি যদি ৫ মার্কের প্রশ্ন ৩ পাতা লেখেন বা ২ পাতায় আপনি সুন্দর সাজায় শেষ করতে পারেন, স্যার আপনাকে ৩ দেবেই। ঠিক আছে? ৮ মার্কের প্রশ্ন যেটা সেটা আপনি যদি ৪-৫ পেজে বা ৪ পেজে সুন্দর করে সাজিয়ে লেখেন, আপনাকে স্যার কম হলেও ৩ না দিলেও ৪ দিল বা ৪ না দিলেও ৩ দিল। তাহলে কত হলো? ৩ আর ২ ৫, ৫ আর ২ ৭ ৮। ৫ টা প্রশ্নের এবার আপনি যদি ৮ করে পান তাহলে ৫ আর ৪০ আপনাকে এমনি হয়ে যাচ্ছে। তো আপনি উইন। এভাবে আমি তো একেবারে কম করে ধরলাম। আপনারা ঠিক এইভাবে লিখবেন। ঠিক আছে? তো প্রত্যেকটা প্রশ্ন এভাবে লিখবেন, যেটা পারবেন সেটাই শুরু করবেন। হতাশা হবেন না। হ্যাঁ, আপনার ধীরে সুস্থে একেবারে ঠান্ডা মস্তিষ্কে লিখে আনবেন। তবে স্যাররা সবসময় বলে যে আপনি লিখে আসুন। আপনি একেবারে পারছেন না, আপনি নিজের মতো করে
যারা একদম কিছু পারছেন না, ৩টা পারছেন আর ২টো পারছেন না, আপনি নিজের মতো করে আপনি নিজের ভাষায় প্রশ্ন ধারাবাহিক রেখে সুন্দরভাবে সাজায়ে আপনি সুন্দরভাবে অ্যান্সার করে আসুন। হ্যাঁ? একেবারে সিমিলার না হোক, কাছাকাছি না হোক, মানে একদম 100 এ 100 হচ্ছে না অ্যান্সার, অসুবিধা নেই। আপনি কাছাকাছি হোক, আপনি চেষ্টা করেন লেখার জন্য। আপনি পাতা ভরে লিখে রেখে আসেন, চেষ্টা করছেন আপনি। স্যার যদি দেখে যে না স্টুডেন্ট চেষ্টা করছে, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা স্যার আপনাকে কিছু না কিছু মার্ক দিবে। তাতে আপনি পাস করার জন্য সহায়ক অবশ্যই হবে। আর স্যাররাও তো মানুষ, তারাও তো স্টুডেন্ট ছিল। তো তারাও আপনাদের মতো স্টুডেন্টের দরদ অবশ্যই বুঝবে। অবশ্যই। প্রত্যেকটা স্যার চায় যে আপনি কিছু লেখেন, আপনি চেষ্টা করেন, নিজের মধ্য থেকে চেষ্টা করেন কিছু লেখেন। তাহলে আপনি অবশ্যই কোনো না কোনো মার্ক পাবেন, পাবেন। তো চেষ্টা করতে দ্বিধাবোধ করবেন না। আপনারা চেষ্টা করে আসবেন। প্রশ্ন ছেড়ে আসবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ। প্রত্যেকটা প্রশ্ন একদম ১৫টা প্রশ্ন লিখে আসবেন। পারেন বা না পারেন আপনি খাতা ভরে লিখে আসবেন। হ্যাঁ? কাছাকাছি আপনি যা পারেন আপনার নিজের জ্ঞানে আপনি লিখে আসবেন। ছেড়ে দিবেন না। ছেড়ে আসলে আপনি মার্ক পাবেন না। আর কিছু লিখে আসলে স্যার অবশ্যই আপনাকে সহানুভূতি হয়ে কিছু না কিছু আপনাকে মার্ক দিবে। সেটা আপনার জন্য অবশ্যই পজিটিভ হবে। ঠিক আছে? তো এবার আমরা একটু চলে যাই আমার বুলেট সাজেশন। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যেটা করেছিলাম বা আমি আমার কোচিং সেন্টারে যেটা করেছিলাম, এটা অবশ্যই সঠিক নয়। আপনারা সঠিক ধরে নিবেন না। কারণ এটা পাবলিক প্লেসে যাবে অবশ্যই। এজন্য আমি এটাই বলব এটা সঠিক না। এটা আপনারা কেউ পজিটিভ নেগেটিভ হিসেবে নেবেন না, পজিটিভ হিসেবে নেবেন না। এটা আপনাদের একটা ট্রিকি, একটা স্ট্র্যাটেজি। আমি শিখিয়ে দিচ্ছি দেখেন। আমি যেটা করেছিলাম আমার জন্য। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিলাম সেখানে। তো সেই ট্রিকিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেটা আপনারা কাজে লাগানোর দরকার নেই, একটু শিখে রাখেন। ওকে? তো ট্রিকিটা কি আমরা একটু যাই। অনেক স্টুডেন্ট করে যেটা সেটা হচ্ছে আপনাদের যে ই-বুক আছে, আপনাদের যে বাংলা ভার্সনের বই আছে এখানে যাই দেখি দেখেন ১১০১ মৌলিক ব্যবস্থাপনা। মৌলিক ব্যবস্থাপনা বইয়ে আপনার ১০ টা ইউনিট আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ টা ইউনিট। ঠিক আছে? একটু প্রশ্নে যাই। ১০ টি ইউনিট। ভিডিওটা একটু লম্বা হবে তবে আশা করি আপনারা দেখবেন। এক্সাম কোশ্চেন, এক্সাম কোশ্চেনে যাই। একটা প্রশ্নে আসলাম সেকেন্ড ব্যাচ বা থার্ড ব্যাচ যাই হোক। প্রশাসন ব্যবস্থাপনা কি? একটি পেশা বর্ণনা করুন। ওকে, আসলাম একটা প্রশ্নে। এখানে দেখেন আসছে প্রায় ৮টা। ৮টা ইউনিট থেকে আপনার প্রশ্ন আসছে। তো আপনার বইয়ে ইউনিট কয়টা? ১০টা। হ্যাঁ? তবে প্রশ্ন আসছে ৮টা ইউনিট। ৮টা ইউনিট থেকে প্রশ্ন আসছে। রুটিনটা কেটে দিই। ৮টা ইউনিট থেকে প্রশ্ন আসছে। আসেনি কয়টা? ২টা ইউনিট থেকে প্রশ্ন। তো আপনার ১০টা ইউনিট পড়ার দরকার নেই। পড়লে আপনি জ্ঞানী হলেন। যদি যদি আপনি জ্ঞান অর্জনের জন্য সবাই লেখাপড়া করে। তো আপনি সবই পড়েন। আমি আমি বলছি না যে আপনার পড়ার দরকার নেই। তবে আমি আমি যেটা করেছি ৫ টা ইউনিট বা ৬ টা ইউনিট বা ৭ টা ইউনিট যদি আমি পড়ি, তাহলে আমি ৫ টা ইউনিটের অ্যান্সার করে আসতে পারছি। হ্যাঁ? ৭ টা ইউনিট আমি করলে তাতে আমি ৫ টা অ্যান্সার চোখ বন্ধ করে আসতে পারছি ইনশাআল্লাহ। তো আপনি ১০ টা ইউনিট পড়ার সময় পাচ্ছেন না, যেহেতু আপনারা সবাই সার্ভিস করেন, সেহেতু আপনি ৬ টা ৭ টা ইউনিট পড়েন। হ্যাঁ? মেজর যে প্রিভিয়াস ইয়ার গুলোতে যে প্রশ্ন আসছিল সেই প্রশ্নগুলোকে আপনি ছেড়ে বাকি আপনি ৬ টা ইউনিট পড়েন। তাতে আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন পেয়ে যাবেন। তো সেভাবে আপনি অ্যান্সার করে আসলে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। ঠিক আছে? তো এখানে হচ্ছে ৫ টা ইউনিটের অ্যান্সার করতে হবে। তো আপনার ইউনিট হচ্ছে ১০ টা। আপনি সব ইউনিট দরকার নেই। অনেক স্টুডেন্ট যেটা করে বলছিলাম সেটা পজ করে গেছে। একটু স্টুডেন্ট কি করে অনেক সময় এটা স্টুডেন্টের জন্য। স্যাররা যদি দেখে থাকেন ক্ষমা করবেন। স্টুডেন্টরা আমি দেখেছি কি করে বই, হ্যাঁ? এই যে বই না, বইয়ের ভিতরে যে প্রশ্ন তো অনেক প্রশ্ন, তাই না? অনেক প্রশ্ন থাকে। দেখেন শেষের দিকে আছে। কয়টা প্রশ্ন আছে? ১৫ টা প্রশ্ন আছে। কোন প্রশ্নটা আসবে আপনি কি জানেন? আপনি জানেন না। কোন প্রশ্নটা আসবে। তো স্টুডেন্ট কি করে?
এখান থেকে স্টুডেন্টের মতো ওনারা কি করে যে হ্যাঁ এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা আসতে পারে, ধারণা, প্রবাবিলিটি, ওই ধারণা থেকে ওটা কপি করে, কপি করে করে ছোট কম্পোজ করে কপি করে অনেক পেজ নিয়ে যায়। হ্যাঁ, অনেক আছে যে ১,০০০ ২,০০০ টাকা কপি করে ফেলছে, কপি করে ওগুলা ছোট ছোট করে অনেক এরকম বান্ডিল বেঁধে পকেটে করে নিয়ে গেছে দেখা যায়। তো এইগুলো আসলে কতটা আপনার জন্য ইফেক্টিভ হবে জানি না, এগুলো স্যাররা দেখলেও মাইন্ড করবে, স্যাররা দেখলেও আপনাকে এক্সপেল করে দিতে পারে। এগুলো স্যাররা চায় না আপনার স্টুডেন্টরা এগুলো করেন। অনেকের কাছে বই সহ নিয়ে যায়, অনেকে মোবাইল নিয়ে যায়। এগুলো একেবারে করবেন না, এগুলো অ্যালাউ না পরীক্ষায়। এগুলো দরকার নেই, আপনি লেখাপড়া করেন, একটু ট্রিকি মাথায় কাজ করেন। হ্যাঁ, একটু স্ট্র্যাটেজি কাজে লাগান, দেখবেন আপনি খুব স্বাভাবিকভাবে পাস করে আসতে পারবেন। তো আপনি এটা সহজের জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে কি, এত কপি না করে, এত কম্পোজ না করে, বই নিয়ে না গিয়ে, মোবাইল না নিয়ে আমি ছোট ট্রিক অ্যাপ্লাই করলাম। যেমন এখানে আমি ৫টা প্রশ্ন লিখবো। ৩ ৫ ১৫টা প্রশ্ন লিখবো। তো কি করব, আমি হচ্ছে ইউনিট সবগুলি না নিয়ে আমি ৪-৫টা ইউনিট নিব। তো ৪-৫টা ইউনিট কি করলাম, সাজেশন, ৪-৫টা ইউনিট সাজেশনে যাই। এখানে আমি অনেক ধরনের কাজ করি স্টুডেন্টদের নিয়ে। তাই সাজেশনের অনেক সাজেশন আছে, সব সাজেশনই আছে। আমি একটু দেখাচ্ছি আরকি একটা ১১০১ দেখেন। এখানে হচ্ছে এই এই যে রিনেম যেটা আছে ১ and ৪, এই যে ১ এবং ৪, এটা হচ্ছে ইউনিটের নাম। হ্যাঁ? তারপর হচ্ছে ৫ এবং ৬ ইউনিটের নাম। ৭ দেখা যাচ্ছে নিশ্চয়ই। ৭ ছোট, ছোট অবশ্য। ৭, ৮, ১০। হ্যাঁ? তারপরে ১ এবং ৪ মাঝখানে কত গেল? ২, ৩। ২, ৩ আমি নিয়ে নিই। ৫, ৬ নিছি, ৭, ৮, ১০ নিছি। তাহলে এখানে ছেড়ে দিছি ২, ৩, ২, ৩ ছেড়ে দিছি আর এখানে ৯ ছেড়ে দিছি। ৩ টা ছেড়ে দিছি। আর ৭ টা ইউনিট আমি নিছি, ৭ টা। ৭ টা ইউনিট। তার মানে হচ্ছে ১ নিছি, ৪ নিছি, ৫, ৬ নিছি, ৭, ৮, ১০ নিছি। ৯ নেই নাই আর ৩, ৪ নিইনি। এই ৭ টা ইউনিট আমি নিয়েছি, ওই ৭ টা ইউনিট নিয়েছি হচ্ছে আমি, কোথায় গেলাম? এই যে ৭ টা ইউনিট নিয়েছি ১ টা, ২ টো, ৩ টা পেজে। হ্যাঁ? ৭ টা ইউনিট নিয়েছি আমি ৩ টা পেজে। এবার এই ৩ টা পেজকে যদি কি আমি করি বোথ সাইড প্রিন্ট দিই, তাহলে কয়টা পেজ হচ্ছে? ৩ টা পেজকে যদি বোথ সাইড প্রিন্ট দিই, এইটা এবং এইটা যদি বোথ সাইড প্রিন্ট দিই তাহলে একটা পেজ, আর এটা বোথ সাইড প্রিন্ট হচ্ছে না, জাস্ট সিঙ্গেল হয়ে যাচ্ছে। আমি চাইলে কিন্তু ১০ টা ইউনিটই নিয়ে নিতে পারতাম। ১০ টা ইউনিট আমি ২ টো পেজে করে ফেলতে পারতাম তাহলে। তো ১০ টা ইউনিট আমার দরকার নেই। তাতে কি হবে? আমার আরো মানে খুঁজতে সময় লাগবে, টাইম ওয়েস্ট হবে। এজন্য আমি ৩ টা একেবারে ফ্রিলি, মাথা একেবারে হ্যাং না করে ছেড়ে দিয়েছি ৩ টা। আর নিয়েছি ৭ টা। এই ৭ টা ইউনিটকে এবার এই ১ আর ৪ আর ৫, ৬ এটাকে একটা পেজে নিয়ে নিলাম। এপিঠ ওপিঠ ২ পিঠে প্রিন্ট করলাম। প্রিন্ট করে একটা পেজ রাখলাম। ভাঁজ করে নিলাম। ওকে। আর হচ্ছে এই যে ৭, ৮, ১০ এটাকে একটা পেজে প্রিন্ট করলাম ওয়ান সাইড। ওয়ান সাইড প্রিন্ট করে হচ্ছে আমি কি করলাম? মাঝখান দিয়ে ভাঁজ করলাম। মাঝখান দিয়ে ভাঁজ করে মাঝখান দিয়ে ভাঁজ করে কি করলাম আমি হচ্ছে আ ফোল্ড করলাম। ফোল্ড করে সাদা পেজটা ইয়ে করে আমি ছোট করে ফেললাম। আরো ছোট হয়ে গেল। বুঝতে পারছেন নিশ্চয়ই? এইভাবে করলাম। এই দেখেন, এখানে হচ্ছে ইউনিটটা কোথায় রাখছি? এই যে 7 ইউনিট, হ্যাঁ? 7 ইউনিট, এই যে 9 ইউনিট, এন্ড হচ্ছে ইউনিট 10, এই ইউনিট 10। এবার এই সব ইউনিটের মধ্যে থেকে আমি সব প্রশ্ন রাখিনি। ইম্পোর্টেন্ট মনে হয়েছে যে প্রশ্নগুলো আসবে, সেই ইম্পোর্টেন্ট। দেখেন এই 10 ইউনিট থেকে আমি প্রশ্ন রেখেছি ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা। ৭ টা প্রশ্ন রেখেছি। এই 10 ইউনিট থেকে প্রশ্ন আসলে আপনাকে অবশ্যই দিতে হবে। আমি দেখাবো সেটা প্রুফ আপনাকে লিখে। ঠিক আছে? এবার এই ১০ নম্বর ইউনিট থেকে আপনাকে প্রশ্ন আসলে আপনি টোটাল এই ১০ নম্বর ইউনিটটা একটু যাই দেখেন কত বড়। নিয়ন্ত্রণ,
12টা পেজের কম না। দেখেন, দেখছেন? সব আপনাকে কপি পেস্ট কম্পোজ করার কোনো প্রয়োজন নেই। আপনি কোথায় পেয়ে যাচ্ছেন? এখানে এইটুকু জায়গার মধ্যে। এই যে, এটা আপনি প্রিন্ট দিলে আপনাকে এইটুকু থাকবে। ঠিক আছে? তো এই যেখান থেকে প্রশ্ন দিক আপনাকে, আপনি ইজিলি লিখে আসতে পারবেন। এইটুকু যদি আপনি লেখেন তাতে আপনার 1.5 পেজ হয়ে যাবে। একটু বড় করে যদি লেখেন আপনি, আপনি প্রায় 2 পেজের কাছাকাছি। আপনি সবকিছু সাজিয়ে একটু পয়েন্ট টয়েন্ট করে যদি সাজায় দেন, তাই এটা 2 পেজে আপনি বানাতে পারবেন। লিখে দেখেন। ঠিক আছে? পারবেন। আর ওই যে 5 মার্কের প্রশ্ন যেটা আছে সেটা যদি আপনি এটুকু লেখেন তাতে আপনি 2 পেজের মতো হয়ে যাবে। 8 পেজের প্রশ্ন যেটা আছে সেটা আপনি এটা লেখেন 3 পেজের মতো হয়ে যাবে। একটু এইটা দেখেন সিমিলার আছে কিছু, কিছু। হ্যাঁ? নিয়ন্ত্রণের গুরুত্ব, নিয়ন্ত্রণের পদক্ষেপ। গুরুত্ব লিখতে, লিখতে আপনি 2 লাইন এখান থেকে পদক্ষেপের ভিতরে ঢুকিয়ে দিলেন। ঠিক আছে? এটা যায়, এটা করা যায়। এটা চালাকি। ঠিক আছে? এটা আমি করেছি। করা যায়। আপনি ঢুকিয়ে দিবেন। কোনো ব্যাপার না। একটু বাড়িয়ে দিলেন। সময় আছে আপনার হাতে, একটু বাড়িয়ে দিলেন। ব্যাপার না। ঠিক আছে? এটাই আরকি। স্যাররা দেখলে অবশ্যই বুঝে যাবে। তো এটা স্টুডেন্টের জন্য। আ স্টুডেন্টরা এটা শেয়ার করেন না স্যারদের কাছে। নিজেদের পায়ে নিজেদের কুড়াল দিয়েন না। ওকে? তো আমরা এবার একটু প্রুফ চলে যাই। প্রশ্ন আমার এই যে আচ্ছা, এবার আমরা একদম ১ম এ যাই। দেখেন, আচ্ছা ১ম এ চলে আসলাম। ১ নম্বর ইউনিট করে দিই। এই ৪ নম্বর ইউনিট। ঠিক আছে? আমরা নিয়ে নিই কত? ২ আর ৩ নিই। ওকে? প্রশ্নে যাই। প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা কি একটি পেশা? বর্ণনা করো। মার্ক কত? ৪। আপনার মেবি ৩ থাকবে এখন। ঠিক আছে? ৪ থাকতে পারে, এখানে ৪, ৪ করে দিছে। যদি ৩ হয় আপনি ছোট করে লেখেন। ১ পাতায় লেখেন, ২ পাতায় লেখেন। ব্যবস্থাপনা কি একটি পেশা? বর্ণনা করো। চলে আসি। আপনাকে এখানে ধরতে হবে। এটা কত ইউনিট থেকে প্রশ্নটা আসছে? ১ নম্বর ইউনিটে ব্যবস্থাপনা। আপনি দেখেন ১ নম্বর ইউনিটে কি আছে? মানব সম্পদ ব্যবস্থাপনা। ১ নম্বর ইউনিট থেকেই আসছে। কার্য প্রয়োজনীয়তা। ২ নম্বরে কার্য প্রয়োজনীয়তা। শিল্প পরিকল্পনা ২ নম্বরে আসছে। এভাবে বোঝা যাচ্ছে না অবশ্য। আপনি প্রশ্ন আর দেখলে বুঝতে পারবেন তখন ভিতরে দেখলে বুঝতে পারবেন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে? ওকে, তাহলে এই যে প্রশ্নটা আসছে হচ্ছে ১ম প্রশ্ন আসছে কি? ব্যবস্থাপনা। প্রশ্ন কই? হুম, ব্যবস্থাপনা কি একটা পেশা? বর্ণনা করুন। ওকে, ১ নম্বর অধ্যায়ে আমি যাই। এই দেখেন ব্যবস্থাপনার সংজ্ঞা। ১ম এ আছে কি ব্যবস্থাপনার সংজ্ঞা। আপনি একটু খুঁজে নিতে হবে আপনাকে, ঠিক আছে? জাস্ট একটু খুঁজে নিতে হবে। এই ১ নম্বর আসছে ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনা টোটাল টুকু একটু চোখ বুলিয়ে নিতে হবে কোনটা আছে। আপনি জাস্ট ক নম্বর এটা আসছে মার্ক করে নিন। খ এটা আসছে মার্ক করে নিলেন। গ এটা আসছে মার্ক করে নিলেন। মার্ক করে নিয়ে আপনি লেখা শুরু করবেন। ছোট করে ভাঁজ করে নিয়ে লেখা শুরু করে দেবেন। প্রশ্ন কি ছিল? ব্যবস্থাপনা কি একটা পেশা? বর্ণনা করুন। ব্যবস্থাপনা কি একটা পেশা? বর্ণনা করতে হবে। হ্যাঁ, আপনি লেখেন হ্যাঁ, ব্যবস্থাপনা একটা পেশা। লিখে আপনি এখান থেকে শুরু করেন। আ এটা কি আছে দেখেন। সাধারণভাবে বলা যাচ্ছে যে ব্যবস্থাপনা হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের হ্যাঁ, আপনি এখানে লেখেন। যদি না পান আপনি এটা লিখে দেন। কোনো অসুবিধা নেই। ব্যবস্থাপনা কি এই যে এখানে আছে দেখেন। এই যে। ব্যবস্থাপনা কি একটা পেশা? বর্ণনা করুন। হ্যাঁ, ব্যবস্থাপনা একটি পেশা কিনা সে সম্পর্কে যথেষ্ট বিতর্ক প্রকাশ রয়েছে। আপনি এই ৪ মার্কে যদি পুরোটা লিখতে চান তাহলে আপনি ভুল করবেন। যদি আপনি খুব ফাস্ট না লেখেন। আপনি এতটুকু এইটুকু লিখতে গেলে আপনার পরীক্ষায় অনেক সময় চলে যাবে আপনার। আপনি এখান থেকে কমিয়ে দিবেন অবশ্যই। ২-৩ লাইন কমিয়ে দিবেন। আর যদি সব পারেন আপনি লিখে দিলেন। ঠিক আছে? তবে বড়, বড় প্রশ্ন যেগুলা সেই ওই ৮ মার্কের প্রশ্ন যেগুলো সেগুলো আপনার একটু বেশি লেখার চেষ্টা করবেন। ঠিক আছে? আর শর্ট গুলা শর্ট লেখেন। ওকে, তাহলে আপনি ক এর অ্যান্সার পেয়ে গেলেন। ব্যবস্থাপনা কি একটা পেশা? এই একের এক ইউনিটে পেয়ে গেলেন। ওকে, ২য় প্রশ্ন আমরা যাই। ব্যবস্থাপনায় বিভিন্ন পর্যায় সম্পর্কে। বিভিন্ন পর্যায় সম্পর্কে বর্ণনা। ওকে, ২ এ আসি আমরা। ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় হচ্ছে একটু খুঁজতে হবে। বিভিন্ন স্তর। এই যে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর। পর্যায় যদি না পান আপনি বিভিন্ন স্তর লিখে দেন। কোনো অসুবিধা নেই। তবে পর্যায় থাকতে পারে। যেহেতু প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যবস্থাপনা বিভিন্ন পর্যায়। কি প্রশ্ন? ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় সম্পর্কে বর্ণনা করুন। ব্যবস্থাপনার সংজ্ঞা, পরিধি, আওতা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, ব্যবস্থাপনার নীতি,
বিভিন্ন প্রকার ব্যবস্থাপকের দক্ষতা বর্ণনা। এই যে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর ও স্তর বলছিলাম ঠিকই এটা। ঠিক আছে, দেখছেন আমি বললাম না, এটা লিখে দিবেন, কোনো অসুবিধা নেই। এই দেখেন, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পর্যায় ও ব্যবস্থাপক সম্পর্কে। ঠিক আছে, তার মানে ব্যবস্থাপনা পর্যায় সম্পর্কে আপনি ধরে নিতে পারেন, আপনি এটা লিখে দেন, হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাবে। ৩ নম্বর কি আছে? ব্যবস্থাপনার সংজ্ঞা দিন, ব্যবস্থাপনার পরিধি আলোচনা করুন। প্রশ্ন কিন্তু ২ টার মতো মনে হচ্ছে এখানে, ২ টা। ব্যবস্থাপনার সংজ্ঞা দিন ১ টা, আর ব্যবস্থাপনার পরিধি আলোচনা করুন ২ টা। ঠিক আছে? তো আপনাকে এভাবে লিখতে হবে। ১ নং প্রশ্নের উত্তর গ, এবার ভূমিকা দিয়ে কিছু আপনি ব্যবস্থাপনার সংজ্ঞা কিছু লিখলেন। তারপরে ব্যবস্থাপনার সংজ্ঞা লেখার পরে ব্যবস্থাপনার পরিধি লিখে, তারপরে আপনি কিছু পয়েন্ট দিয়ে আপনি আ মূল কথা লিখে দিতে পারেন বা সারাংশ লিখে দিতে পারেন। উ উ এবং শেষ কথা লিখে দিতে পারেন, এগুলো লিখে দিবেন। ঠিক আছে? তো প্রশ্ন কি ছিল? ব্যবস্থাপনার সংজ্ঞা দিন, ব্যবস্থাপনার পরিধি আলোচনা করুন। ব্যবস্থাপনার সংজ্ঞা আমরা উপরেই দেখেছিলাম, এখানেই আছে। এই যে ব্যবস্থাপনার সংজ্ঞা দিন, ব্যবস্থাপনার সংজ্ঞা আপনি একটু ছোট করে পুরোটা লিখতে পারেন। তারপরে ব্যবস্থাপনার পরিধি দেখেন, দ্বিতীয়ই আছে ব্যবস্থাপনার পরিধি। ঠিক আছে? তাহলে ৩ টাই আপনি পেয়ে গেলেন। দেখছেন? এটা হচ্ছে আমাদের বুলেট সাজেশন। ৩ টে আপনি পেয়ে গেলেন। ওকে? ব্যাস, আমরা একটু নিচে যাই। শিল্প পরিকল্পনা প্রকৃতি বর্ণনা করুন। দেখি আমাদের শিল্প প্রকৃতি, এই যে ৪ ইউনিটের শিল্প। শিল্প প্রকৃতি, এই যে শিল্প প্রকৃতি। শিল্প প্রকৃতি আপনি এটুকু লিখে দেন। এনাফ। কি হলো? ৪ মার্ক। তারপরে শিল্পের প্রয়োজনীয়তা বর্ণনা। খ, খতে কি আছে? শিল্পের প্রয়োজনীয়তা। শিল্পের প্রয়োজনীয়তা এই যে, না, পরিকল্পনার প্রয়োজনীয়তা। শিল্পের প্রয়োজনীয়তা নাই। শিল্পের প্রয়োজনীয়তা মেবি এখানে নাই মনে হয়। উত্তম পরিকল্পনা, দেখি কি বলছে। ও ২ নম্বর পরিকল্পনার প্রয়োজনীয়তা বর্ণনা। পরিকল্পনা, সরি ভুল হইছে। পরিকল্পনার প্রয়োজনীয়তা। এখানে কি আছে? পরিকল্পনার প্রয়োজনীয়তা আছে। লিখে দেন। পরিকল্পনার সংজ্ঞা দিন, পরিকল্পনার পদক্ষেপ আলোচনা করুন। পরিকল্পনার পদক্ষেপ সমূহ এই যে পেয়ে গেলাম। পদক্ষেপ পেয়ে গেলাম। আবার পরিকল্পনার সংজ্ঞা। সংজ্ঞা আপনি পাচ্ছেন না। এই যে পরিকল্পনার সংজ্ঞা, এই যে এই ১ম এ আছে। দেখেন আপনি ২ টো প্রশ্নই পেয়ে গেলেন। ঠিক আছে? তার মানে আপনাকে পাশের ২ টা শেষ। আমরা একটু শেষের দিকে যাই এবার। এভাবে আপনি সব লিখে আসবেন। আমরা একটু ৬, ৭, ৮, ৯ এদিকে আসি। আমরা ৪, ৫ এ আর যে সময় নষ্ট করছি না, ৭, ৮ এর একটু ঢুকি। ৭, ৮ দুটো আমাদের লেখা হয়ে গেছে অলরেডি। এটা কেটে দিই। ডোন্ট সেভ। ওকে। আচ্ছা, ৭, ৮। ৭ এ দেখি নেতৃত্বের গুণাবলী সমূহ বর্ণনা। নেতৃত্বের গুণাবলী। নেতৃত্ব কোথায় আছে? সংগঠন। সংগঠন এখানে ৭ নম্বরে সংগঠন। দেখি সংগঠন থেকে কোনো প্রশ্ন আসছে কিনা? সংগঠন, সংগঠন, সংগঠন। না, সংগঠন থেকে কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। তার মানে এটা আমাদের বাদেই। সংগঠন। আচ্ছা, নেতৃত্ব। এই যে ৮ ইউনিটে নেতৃত্ব। নেতৃত্ব থেকে আমাদের প্রশ্ন বেরিয়ে গেছে। এই যে নেতৃত্ব। ৮ ইউনিট ৮ ইউনিটেই দিয়েছে। নেতৃত্বের গুণাবলীসমূহ বর্ণনা করুন। নেতৃত্বের গুণাবলী। নেতৃত্বের গুণাবলী, এই যে নেতৃত্বের গুণাবলী। লিখে দেন। পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কি আছে? নেক- নেতৃত্বে নেতার আচরণের উপর অনুসারীদের প্রভাব। তারা নেতৃত্বে নেতার আচরণের, এই যে নেতৃত্বে নেতার আচরণ, আলহামদুলিল্লাহ। এই যে বেঁধে গেলে ভালো লাগবে তখন দেখবেন। ঠিক আছে? কি আছে? নেতৃত্ব লক্ষ্য পথ তত্ত্ব। গ্রিড মডেল। এই ব্যবস্থাপক গ্রিড মডেল। গ্রিড মডেল আলোচনা। আপনি এটা লিখে দিতে পারেন। এদিকে আর কিছু আছে কিনা দেখি। গ্রিড মডেল। নেতৃত্ব লক্ষ্য পথ বর্ণনা, নেতৃত্ব বহুবলী।
হ্যাঁ, আপনি এখানেও লিখতে পারেন, ওখানেও লিখতে পারেন। ঠিক আছে? লিখে দেন। নেতৃত্ব যে মডেলের যে ইয়ে আছে, এই যে এটুকু লিখতে পারেন, ওটুকু লিখতে পারেন। লিখলেই হবে। পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখি ৩ টা হয়ে গেল। উপরে আরেকটু দেখি ২ টা আছে। কর্তৃত্বায়ন বলতে কি বোঝো? আর বিভাগীয়করণ। কর্তৃত্বায়ন মনে হয় এখানে নাই। আ নিয়ন্ত্রণ। এখানে হচ্ছে নিয়ন্ত্রণ আর এখানে সংগঠন। সংগঠন তো আগেই নাই দেখছি। তাহলে ৩ টা লেখা গেল আর ২ টো বাকি আছে। তাই না? ২ টো বাকি আছে। এখানে আছে নিয়ন্ত্রণ। প্রশ্ন কি আমাদের নিয়ন্ত্রণ আছে? নিয়ন্ত্রণ বাধেন। এভাবে আপনারা ৫ টা প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবেন। আর ৫-৬ এর ভিতরে যা আছে ওটা আর দেখতে যাচ্ছি না, সময় নষ্ট করছি না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। ২ টা পেজ ২ টা পেজ আপনি আপনি আপনার সংগ্রহ করে জাস্ট আপনি কাজে লাগাবেন। হ্যাঁ? ২ টো বা ৩ টা এরকম পেজ কাজে লাগাবেন। এটা হচ্ছে আমার বুলেট সাজেশন। আমরা যেভাবে ইউজ করেছি। এটা আমার কনট্যাক্ট নাম্বার। আপনারা হচ্ছে WhatsApp অনলি। হুম? এটা। প্রত্যেকটা সাবজেক্ট এভাবে কাজে লাগাবেন। ও ছাত্রদের কাছে অনুরোধ আপনারা লেখাপড়া করেন। লেখাপড়া করে পাস করেন। এটা প্রফেশনাল কোর্স আপনার অনেক কাজে লাগবে। বাংলাদেশের সবচেয়ে বড় কোর্স MBA কোর্স। তো আপনারা সৎভাবে ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো পরীক্ষা দেন। সেই কামনায় হচ্ছে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগেই আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ক্ষমার মাধ্যমে দেখবেন। আর নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরেন না, লেখাপড়া করেন। থ্যাংক ইউ সো মাচ। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন। কোনো টিউটোরিয়াল যদি চেয়ে থাকেন বা কোনো পরামর্শ যদি চেয়ে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গেই আছি, সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ সুস্থ সহায় রাখে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।